হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ফিরে আসলাম আর একটু ভিডিও নিয়ে। এটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কম্পোনেন্ট। তো পপুলার যে ফ্রেমওয়ার্কগুলো আছে জাভাস্ক্রিপ্টের ওয়েব ক্লায়েন্ট সাইড যে ফ্রেমওয়ার্কগুলো আছে বা লাইব্রেরিগুলো আছে, তার মধ্যে রিঅ্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার যেটাই বলেন, এই তিনটার কিন্তু কম্পোনেন্ট বেস। অ্যাঙ্গুলারের কম্পোনেন্ট কি আসলে? তো অ্যাঙ্গুলার ইজ এ কম্পোনেন্ট বেস জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন। মানে এটা কম্পোনেন্ট বেস জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা ইউজ করে আপনি ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো কম্পোনেন্টগুলো মানে কম্পোনেন্টে কী ফিচার আছে সেগুলো দেখে নেওয়া যাক, মানে অ্যাঙ্গুলার স্পেসিফিক। ওকে, কম্পোনেন্ট ইজ এ পিস অফ ইউজার ইন্টারফেস, মানে একটা ইউজার ইন্টারফেসকে বিভিন্ন ভাগে ভাগ করে সেটা হচ্ছে কম্পোনেন্ট। আচ্ছা, আমরা দেখে আসি আসলে কম্পোনেন্টটা কি। দেখেন, এখানে হচ্ছে আমি জাস্ট একটা স্ক্রিনশট নিছি। এইখানে আপনি যদি চান তাহলে এই যে হোম, এটা একটা কম্পোনেন্ট হতে পারে, অথবা এই সার্চ বক্সটা একটা কম্পোনেন্ট হতে পারে, অথবা এই পুরো সেকশন, এই ভিডিও সেকশনটা একটা কম্পোনেন্ট হতে পারে, এবং সেকশনের যে আইটেমগুলো সেগুলো কিন্তু একটা একটা কম্পোনেন্ট হতে পারে। আবার যদি চান তাহলে ন্যাপ বার, সাইড বার যেটা আছে, মানে সবগুলো একটা একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করা যায়। ওকে, তো এভরি অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন অ্যাট লিস্ট এ ওয়ান কম্পোনেন্ট, মানে প্রত্যেকটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনের মাস্ট একটা কম্পোনেন্ট থাকতে হবে, যেটাকে আমরা বলি রুট কম্পোনেন্ট। এখানে হচ্ছে অ্যাঙ্গুলারে দেখবেন অ্যাপ কম্পোনেন্ট, তো অ্যাপ কম্পোনেন্টকেই রুট কম্পোনেন্ট বলা হয়। আপনি এটা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন, ইজ নট এ ম্যাটার। ওকে, নেক্সট হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন ইজ এসেনশিয়ালি ফর ট্রি অফ কম্পোনেন্ট, মানে একটা কম্পোনেন্টে আসলে কোনো অ্যাপ্লিকেশনই হয় না। হ্যাঁ, অনেকগুলো কম্পোনেন্ট সমন্বয় করবেন, সমন্বয় করার পরে একটা পরিপূর্ণ একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন তৈরি হবে। তো এই কম্পোনেন্ট হচ্ছে প্যারেন্ট চাইল্ড আকারে থাকে। হ্যাঁ, যে অ্যাপ হচ্ছে প্যারেন্ট, তার হচ্ছে চাইল্ড, তার হচ্ছে চাইল্ড বা সিবলিংস, এইভাবে থাকে। যার কারণে এটা হচ্ছে ট্রি এর মতো দেখতে আর কি। তো চলুন আমরা এখন একটা কম্পোনেন্ট বিষয়ে আরও কিছু জানি এবং একটা কম্পোনেন্ট তৈরি করি। তো যখন একটা কম্পোনেন্ট তৈরি করব আমরা, তখন জাস্ট আমরা যেহেতু একটা ন্যাব হেডার তৈরি করব, ন্যাব বার তৈরি করব। তো ন্যাব বার তৈরি করতে হলে যেহেতু এটা অ্যাপের কম্পোনেন্ট, অ্যাপের চাইল্ড হবে, এটা কনভেনশন হচ্ছে প্যারেন্টের মধ্যে তার চাইল্ড ডিক্লেয়ার করা। তো আমি এখানে লিখব, নাম দিব হচ্ছে ন্যাব অ্যাপ অ্যাপ ন্যাব, এটা নাম দিব। এবং এইটার মধ্যে হচ্ছে যখন কম্পোনেন্ট তৈরি করবেন আপনার মাস্ট একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে এই ফাইলটা, এমন একটা ফাইল। তো আমি সেটাই করব, nav app dash nav dot component dot ts। আচ্ছা, আপনি কিন্তু এটা যে কোনো নাম দিতে পারেন। তো এইখানে হচ্ছে কনভেনশন হলো কোনো কম্পোনেন্ট হলে, সাপোজ যদি ন্যাব কম্পোনেন্ট তাহলে ন্যাব ডট কম্পোনেন্ট ডট টিএস। আবার যদি এই ন্যাবের কোনো ভিউ ফাইল থাকে তাহলে ন্যাব ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল। কোনো সিএসএস ফাইল থাকলে ন্যাব ডট কম্পোনেন্ট ডট সিএসএস, এইভাবে লিখে আর কি। এটা কনভেনশন, এটা মানে অ্যাঙ্গুলারের কনভেনশন। দেখেন, আমি একটা হচ্ছে ভিএস কোডের এক্সটেনশন তৈরি আছে, আমি যেভাবে এটা নাম দিছি ধরে নিছি এটা অ্যাঙ্গুলারের। ওকে, তো আমি এখন একটা ক্লাস ডিক্লেয়ার করি, নেব কম্পোনেন্ট। ওকে, এখন এটা কিন্তু এখন পর্যন্ত এটা এক্সপোর্ট করা লাগবে, আমি এক্সপোর্ট করে দিলাম। তো এইটা হচ্ছে জাস্ট সাধারণ একটা সিম্পল একটা ক্লাস। তো এই ক্লাসটা কিভাবে আসলে অ্যাঙ্গুলার বুঝবে যেটা কম্পোনেন্ট, এটা বোঝানোর জন্য আমাকে কম্পোনেন্ট নামে যে ডেকোরেটর আছে অ্যাঙ্গুলার থেকে সেটা ইউজ করতে হবে। কম্পোনেন্ট, হ্যাঁ, এই যে এটা ইউজ করলে এখন অ্যাঙ্গুলার বুঝতে পারবে যে হ্যাঁ, এটা কোনো সাধারণ ক্লাস না, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। ওকে, তো এখানে কিছু মেথড ডেটা পাস করতে হয়। সাপোজ হচ্ছে এটা সিলেক্টর পাস করতে হয়। আমি সিলেক্টরের নাম দেবো অ্যাপ ন্যাব। তা সিলেক্টরের কাজ কি সেটা আমরা একটু পরেই জানবো। আপাতত মনে রাখবেন যে একটা সিলেক্টর অবশ্যই মাস্ট একটা থাকবে। তারপর কি পাস করতে হয়, স্ট্যান্ড অ্যালোং। আচ্ছা, এইখানে আমি স্ট্যান্ড অ্যালোং নিয়ে আপাতত এটা জানেন যে স্ট্যান্ড অ্যালোং পাস করতে হবে। মানে অ্যাঙ্গুলার 17 বাই ডিফল্ট যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করি তাহলে সব কম্পোনেন্টগুলো মাস্ট স্ট্যান্ড অ্যালোং হতে হবে। ওকে, তো আমি স্ট্যান্ড অ্যালোং দিলাম ট্রু। আরেকটা কি থাকবে, আরেকটা মাস্ট হচ্ছে টেমপ্লেট থাকবে।
এইটা দেখেন আমাদের সব কিন্তু ইরোর গন। টেমপ্লেট কি? টেমপ্লেটের মধ্যে আমরা যে HTML-টা লিখব, আমাদের যে ভিউ যেটা সেটা হচ্ছে টেমপ্লেট। সাপোজ আমি এখানে দিব হচ্ছে h1, this is our nav কম্পোনেন্ট। আচ্ছা, তো এই কিন্তু আমাদের একটা কম্পোনেন্ট ফাইল হয়ে গেল। এখন আমরা এটাকে ইউজ করব কোথায়? আমরা একটা ব্রাউজারে দেখি, ব্রাউজারে এইখানে একটা হ্যালো অ্যাঙ্গুলার, এটার উপরে হচ্ছে ওইটা রেন্ডার করব। কীভাবে রেন্ডার করব? হ্যালো অ্যাঙ্গুলার আমার আজ কোথায় আছে দেখেন, এখানে আছে হচ্ছে অ্যাপ কম্পোনেন্টে। আর আমি নতুন একটা কম্পোনেন্ট তৈরি করছি, সেটা হচ্ছে অ্যাপ ন্যাব নামে। তো এইটাকে জাস্ট ইউজ করার জন্যে আমাদের কি আছে, আমি যে সিলেক্টর নাম দিলাম, এই সিলেক্টর এখন আমাদের কাজে লাগবে। ওকে, তো জাস্ট আপনি অ্যাপ কম্পোনেন্ট ডট HTML-এ যাবেন, গিয়ে জাস্ট এখানে লিখবেন যে সিলেক্টরের নাম, এটা ট্যাগ আকারে লিখতে হবে, ঠিক আছে? অ্যাপ ন্যাব, অ্যাপ ন্যাব আমার নাম ছিল, কিন্তু সিলেক্টরের নাম ছিল এটা। তো এটা লিখেন, দেখেন একটা ইরোড দিচ্ছে। ইরোডটা কি? যে অ্যাপ ন্যাব ইজ এ আননোন এলিমেন্ট, ইফ অ্যাপ ন্যাব ইজ এ অ্যাঙ্গুলার কম্পোনেন্ট দেন ভেরিফাই দ্যাট ইট ইজ ইনক্লুডেড দ্য কম্পোনেন্ট ইম্পোর্ট। মানে এই অ্যাপ ন্যাব কিন্তু খুঁজে পাচ্ছে না। ওকে, তো এটা ঠিক করার জন্য জাস্ট আমাদের অ্যাপ কম্পোনেন্টে যাইতে হবে। এখানে দেখেন আমাদের এই অ্যাপ কম্পোনেন্টে কিন্তু একটা অলরেডি ডিপেন্ডেন্সি হয়ে গেছে। মানে এই অ্যাপ কম্পোনেন্টটা হচ্ছে এই অ্যাপ ন্যাবের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো এইখানে যে ইম্পোর্ট আছে, জাস্ট ইম্পোর্টের মধ্যে আমাদের কী করতে হবে, ওই যে অ্যাপ অ্যাপ ন্যাব কম্পোনেন্ট, না কী নাম দিলাম দেখে আসি, ন্যাব কম্পোনেন্ট শুধু। ওকে, ন্যাব কম্পোনেন্ট যদি আমি এখানে ইম্পোর্ট করে দিই, ন্যাব কম্পোনেন্ট, হ্যাঁ আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। দেখুন ইরোর কিন্তু নাই, আর ইরোর নেই, কারণ বুঝতে পারছে যে ন্যাব কম্পোনেন্টে হচ্ছে একটা সিলেক্টর আছে, সেটার নাম অ্যাপ ন্যাব, তার মানে এইখানে তো ঠিকঠাকই ইউজ করছি। এবার চলে নিচে দেখা যাক আমাদের কী অবস্থা। ওয়াও, দেখছেন আমাদের কিন্তু এটা রেন্ডার হচ্ছে, তার মানে আমরা কিন্তু একটা প্যারেন্ট চাইল্ড রিলেশন করে ফেলছি। কারণ অ্যাপ কম্পোনেন্ট হচ্ছে আমাদের যদি প্যারেন্ট কম্পোনেন্ট হয়, অ্যাপ ন্যাব হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট। ওকে, আমরা একটা কম্পোনেন্ট নতুন করে তৈরি করে ফেললাম। তো আমাদের কি হয়, আমরা তো এইখানে এই টেমপ্লেটের মধ্যে আমাদের তো অনেক HTML দরকার হতে পারে, আমরা কিন্তু টেমপ্লেটের মধ্যে সবগুলো লিখতে পারবো না। এই জন্য অ্যাঙ্গুলার কী করছে, একটা ফাইল যেন আমরা মানে টেমপ্লেটের সাথে অ্যাড করা যায়, সেটার একটা লিঙ্ক করে দিতে হবে আমাদের। তো টেমপ্লেট ইউআরএলস হবে। যখন টেমপ্লেট ইউআরএল দিবেন তখন আর এটার কোনো কাজে লাগবে না। ওকে, তো আমি এখানে একটা প্রথমে একটা HTML ফাইল ক্রিয়েট করি, অ্যাপ ন্যাব ডট কম্পোনেন্ট ডট HTML। এখন কীভাবে বুঝবে যে এইটা হচ্ছে এই অ্যাপ ন্যাব ফাইলটা হচ্ছে এর কম্পোনেন্ট, এর ভিউ ফাইল, সেটা বোঝানোর জন্য জাস্ট আমাকে লিঙ্ক করে দিতে হবে যে অ্যাপ ন্যাব কম্পোনেন্ট ডট ES। এই তো জাস্ট TS না, এটা HTML হবে, HTML। দেখেন আমাদের কিন্তু এটা কানেক্টেড। এখন যদি আমি এই ফাইলে যাব, গিয়ে লিখব h1 hello navbar, this is from template file, যাহা সেভ দিব। এবং আমি যদি ব্রাউজারে যাই, দেখেন আমাদের আগেরটা কিন্তু দেখাচ্ছে না। আগে কি ছিল, আগে এখানে যেটা ছিল দিস ইজ আওয়ার ন্যাব কম্পোনেন্ট, এটা ছিল। কিন্তু যখনই টেমপ্লেট ইউআরএল ব্যবহার করছি, তখন প্রায়োরিটি পাইছে টেমপ্লেট ইউআরএলটা। তার মানে আমরা যখন হচ্ছে টেমপ্লেট ইউআরএল ব্যবহার করব, তখন এটা কোনো কাজে লাগবে না। ওকে, মানে এইটা সবসময় প্রায়োরিটি পাবে। তো আমাদের এটা দরকার নেই আপাতত। এখন আমি চাচ্ছি যে একটা স্টাইল করে কীভাবে স্টাইল করবো। ওকে, তো স্টাইল করার জন্য জাস্ট লিখেন স্টাইলস হচ্ছে একটা অ্যারের মধ্যে আপনি ডাইরেক্টলি স্টাইল করতে পারবেন। সাপোজ আমি h1 দিয়ে যদি এইখানে দিই কালার রেড, ওকে কালার রেড দিই, ইরোড কেন দেখাচ্ছে, ইনকারেক্ট নাম্বার অ্যাসাইনমেন্ট ডট কম্পোনেন্ট ডেকোরেটর স্টাইলস। আচ্ছা h1, আচ্ছা এখানে স্ট্রিং হবে এবং h1
এইচ1 দিয়ে হচ্ছে কালার রেড। আচ্ছা এবার ঠিক আছে। এখন দেখেন আমি কিন্তু এখানে একটা স্টাইল করছি এইচ1, আমি এই এইচ1কে এখানে ধরছি, ধরে যা সিএসএস লিখছি কালার রেড। ওকে, এখন আমরা ব্রাউজারে যাই, দেখেন আমাদের কিন্তু কালার হয়ে গেছে, তার মানে এখানে স্টাইলে অ্যাপ্লাই করতে পারছি। মনে রাখবেন যে এই যে কম্পোনেন্টটা, মানে এই অ্যাপ ন্যাপ যেটা, যে কম্পোনেন্ট মানে পুরো ফাইলটা, এবং এই সিএসএসটা শুধুমাত্র এইটার এই ভিউয়ের উপরেই অ্যাপ্লাই হবে। মানে ভিউ যে কোনই হোক, এখানে টেমপ্লেট নর্মাল টেমপ্লেট হতে পারে বা টেমপ্লেট ইউআরএল হতে পারে, যেটাই হোক, আপনি এখানে যেটা যে সিএসএস লিখবেন এটা শুধুমাত্র এই ন্যাপ কম্পোনেন্টের যে ভিউ ফাইল থাকবে বা ভিউ থাকবে সেটার উপরেই অ্যাপ্লাই হবে। এটা কিন্তু যদি অ্যাপ ডট এইচটিএমএল এইটার মধ্যে যে এইচ1, এখানে কিন্তু অ্যাপ্লাই হয়নি, দেখতে পাচ্ছেন এর মধ্যে অ্যাপ্লাই হয়নি, শুধুমাত্র এই যে এইটার মধ্যে যে এইচ1 আছে এটার উপরেই অ্যাপ্লাই হয়েছে। তো আমাদের তো একটা সিএসএস হলে হবে না, হ্যাঁ আমরা তো এইভাবে সিএসএস লিখবো না, কারণ আমাদের 100, 200, 1000 অনেক লাইন সিএসএস লেখা লাগতে পারে, তাই না? সেই জন্য আমাদের জাস্ট আমরা কি করতে পারি, স্টাইলস তো দিলাম, আর একটা আছে স্টাইলস ইউআরএল। এখন আমরা একটা ফাইল নিতে পারি এখানে, জাস্ট এই যে এইচটিএমএল ফাইল যেভাবে নিলাম ঠিক সেইভাবে। সো অ্যাপ ন্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএসএস। এখন আমরা জাস্ট এখানে স্টাইলস তো আছে, আমরা স্টাইলস ইউজ করতে পারি, আর একটা আছে স্টাইল ইউআরএল, এইটা আমরা লিঙ্ক করে দিতে পারি যেভাবে আমরা আচ্ছা এখানে অ্যাপ ন্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএসএস, এনে সিএসএস ফাইল কিন্তু আমরা লিঙ্ক করে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের এটা পুরোপুরি কাজ করবে। এখন আমি এইটার মধ্যে জাস্ট একটা লিখবো, সিএসএস লিখবো এইচ1 কালার ব্লু। এখন দেখেন এটা ব্লু হয়ে গেছে। একটা জিনিস দেখেন, এখন আমি কি করব, এখন আমি আগের যে জিনিসটা, আগে যেটা ছিল স্টাইল, এইটা দিব, এটা দিয়ে হচ্ছে এইচ1 কালার হচ্ছে এটা দেব রেড। আমি দেখেন আমাদের কিন্তু এই সিএসএস ফাইলে যেটা আছে সেটা হচ্ছে ব্লু, আর এটা হচ্ছে রেড। কোনটাকে প্রায়োরিটি দেবে মনে হয় এইটাকে প্রায়োরিটি দেবে অলওয়েজ, কারণ কালারটা রেড হবে, ব্লুকে ইগনোর করবে। ওকে, আমরা দেখে আসি। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে রেড হয়েছে, তার মানে আমরা যদি এইভাবে সিএসএস লিখি এটা প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি, তারপর এগুলার। এখন দরকার হতে পারে আমাদের তো মাল্টিপল সিএসএস ফাইল দরকার হতে পারে, তাই না? তাহলে জাস্ট এখানে ইউআরএলস এবং এটা অ্যারে দিয়ে দেবেন, অ্যারে, এবং কমা দিয়ে দিয়ে আপনার যদি আরও কোনো সিএসএস ফাইল থাকে সেগুলো অ্যাড করবেন, দ্যাটস ইট। আচ্ছা এইটাই হচ্ছে কম্পোনেন্ট। এর বেশি কম্পোনেন্টে আরও আরও কিছু আছে, হয়তো আমরা ভবিষ্যতে জানবো আর ইন ফিউচার অন্য অন্য ভিডিওতে। তো আমরা এখন কি করলাম, আমরা কিন্তু একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলছি এবং স্টাইলও আমরা করতে পারতেছি, ঠিক আছে? এখন সাপোজ এই কম্পোনেন্টের যেমন অ্যাপ কম্পোনেন্টে দেখেন, এই অ্যাপ কম্পোনেন্ট কী করলো, এই অ্যাপ কম্পোনেন্ট এই ভিউয়ে হচ্ছে অ্যাপ ন্যাপটা এখানে রেন্ডার করলো, যার কারণে কি যখনই আপনার অন্য কোনো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টে দরকার হবে, দেখেন এখানে কিন্তু অ্যাপ ন্যাপ যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ কম্পোনেন্টে দরকার হয়েছে, ঠিক আছে? এখানে রেন্ডার হয়েছে, দ্যাটস ওয়াই অ্যাপ যেহেতু ভিউ ফাইলে আমরা ইউজ করছি, সো আমাদের কম্পোনেন্টে ইম্পোর্ট অ্যারের মধ্যে ওই স্পেসিফিক কম্পোনেন্টটা এখানে রেন্ডার করা, ইম্পোর্ট করে দিতে হবে, এখানে ইম্পোর্টস করে দিতে হবে এখানে অ্যারের মধ্যে। এগুলো যদি আরও যদি অনেকগুলো হয় তাহলে সেগুলো এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে কম্পোনেন্টে এর বেশি কিছু হয়তো আরও আছে, আমরা আস্তে আস্তে জানবো। তো এইটা হচ্ছে কম্পোনেন্টের ওভারভিউ একটা। তো নেক্সট ভিডিওতে আমরা জানবো যে কীভাবে বুস্টআপ ইউজ করতে হয়। ওকে, বুস্টআপ ইনস্টল দিব, তারপর আমরা টেলউইন সিএসএস কীভাবে ইউজ করতে হয় সেগুলো দেখাবো। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।